সবাইকে আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ মোমিন আলী বিজ্ঞান স্কুলের পক্ষ থেকে আজকের বিশেষ আয়োজন। আজ আমাদের মাঝে আছেন আমাদেরই অনুপ্রেরণাকারী একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যিনি আমাদের মোমিন আলী বিজ্ঞান স্কুলের 2010 ব্যাচের একজন শিক্ষার্থী ছিলেন। এইচএসসি পেরিয়ে বুয়েট কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছেন। এরপর দেশের স্বনামধন্য কিছু কোম্পানিতে জব করেছেন। আমি বলছি হাসানুল ইসলাম ভাইয়ের কথা, যিনি শুধু নিজের ক্যারিয়ারে সফল হননি, বরং আমাদের মতো জুনিয়রদের জন্য অন্য পথ দেখানোর মতো একটা গল্প তৈরি করে দিয়েছেন। এবং সেই আলোচনায় আমরা আজ সেই ভাইটির সাথে গল্প করব, আড্ডা দিব এবং ভাইয়ার থেকে অনেক কিছু জানবো। তো ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আম, আপনারা কেমন আছেন সবাই? জি ভাইয়া। তো আজকে আমাদের এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানাই আমরা। তো আজকে আমাদের ধন্যবাদ। সাথে যুক্ত হওয়ার পর আমরাও আশা করি যে আজকে সুন্দর একটা সময় উপভোগ করব আমরা সকলে মিলে, এবং আপনার থেকে আমরা অনেক কিছু শিখবো, অনেক কিছু জানবো। তো আশা করি যে সময়টা অনেক ভালো কাটবে আমাদের। অবশ্যই ইনশাল্লাহ। তো ভাইয়া, বুয়েট পর্যন্ত যাওয়ার যে যাত্রাটা শুরু হয়েছিল মমিন আলী বিজ্ঞান স্কুল থেকে, সেই যাত্রা সম্পর্কে আমরা একটু জানতে চাচ্ছি। আম, মোমিন আলী বিজ্ঞান স্কুল থেকে পাশ করার পরে আম, আমি কলেজে ভর্তি হই, ক্যামব্রিয়ান কলেজে। আমরা বিজ্ঞান স্কুলের 4 জন বন্ধু মিলে ক্যামব্রিয়ান কলেজে ভর্তি হই। ক্যামব্রিয়ান কলেজ থেকে আম, তারপরে বুয়েটে অ্যাডমিশন টেস্টের মাধ্যমে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে ভর্তি হই। তো বুয়েট সম্পর্কে জানা আমার মূলত কলেজ লাইফ থেকে। এর আগে বুয়েট সম্পর্কে সেভাবে জানতাম না, কিন্তু বুয়েটের প্রতি বুয়েটে পড়ার জন্য যে যেরকম আগ্রহ দরকার সেগুলো আমি মোমিন আলী বিজ্ঞান স্কুলের টিচার গুলো থেকে পেয়েছি। কিউরিওসিটি, মাইন্ডসেট, ম্যাথের প্রতি ভালোবাসা, বিজ্ঞানের প্রতি ভালোবাসা, এই জিনিসগুলো বুয়েটে পড়ার দিকে আমাকে ধাবিত করেছে। আর এই জিনিসগুলো আসলে যখন বিজ্ঞান স্কুলে পড়তাম তখন বিজ্ঞান স্কুলের শিক্ষকেরা এই জিনিসগুলো আমাকে অনুপ্রাণিত করেছে। বিশেষ করে যদি বলতে চাই, আমার জাহাঙ্গীর স্যার, তিনি অনেক মজা করে ম্যাথ করাইতো। তো ম্যাথের প্রতি ভালোবাসা সেখান থেকেই জন্ম নিয়েছে। আম, সাথে বিজ্ঞানের শিক্ষক ছিলেন, আম, ম্যাথের আরো একটা শিক্ষক ছিলেন আসলাম স্যার। আহ, তারপরে বিজ্ঞানের শিক্ষক ছিলেন মাধব বসাক, উনি এখন নেই। তো ওনাদের যে পড়ানোর ধরন ছিল সেইগুলো আমাকে অনুপ্রাণিত করেছে এই বিষয়ে আরো জানতে, আরো বিস্তর জ্ঞান অর্জন করতে। তো সেইখান থেকে আমি ক্যাম্পিয়ন কলেজে ভর্তি হই। তখন আমি বুয়েট সম্পর্কে জানতে পারি, তখন থেকে বুয়েটের প্রিপারেশন নেওয়া তখন থেকে আসলে শুরু হয়। আমি কলেজ পাশ করার আম, জন্য ওয়েট করিনি, আসলে কলেজ শুরু থেকেই বিজ্ঞান বুয়েটের জন্য প্রিপারেশন যতটুকু নেওয়া যায় ততটুকু শুরু করেছি। কোশ্চেন ব্যাংক প্লাস উদ্ভাসের যে ছোট ছোট নোট গুলো ছিল সেগুলো কালেক্ট করা। তবে এর মাঝে প্রিপারেশনটা আসলে কলেজে থাকতেই হয়ে যায়। এসএসসি এইচএসসি পরীক্ষা পরে শুধুমাত্র মডেল টেস্ট গুলো দেওয়া। উম, তো এভাবেই আসলে নিজেকে প্রিপেয়ার করা বুয়েটের জন্য। ধন্যবাদ ভাইয়া। এরপর আমি জানতে চাচ্ছি যে স্কুল লাইফের এমন কোনো ঘটনা যেটা মনে করে এখনো মুখে হাসি ফুটে ওঠে বা মজা লাগে। সেটা সেরকম তো অনেক ঘটনাই আছে। আহ, কিছু কিছু ঘটনা আছে খুবই প্রাইভেট, সেগুলো আসলে পাবলিক প্লেসে বলার মতো না। তারপরেও কিছু ঘটনা যদি একটা পিক করতে চাই সেটা হইতে পারে। আমি তো মামুন হলে ছিলাম, তো আমার মামুন হলে কিছু বন্ধুরা মিলে সিনেমা হলে সিনেমা দেখতে যাইতাম।
ওয়ার্ল্ড টপকে কয়েকজন বন্ধু মিলে। আবার মাঝে মাঝে ধরা পড়লে আহ, স্যারেরা আমাদেরকে পিটিয়ে ডাকতো, ডেকে 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 তো। তো সেই জিনিসগুলো আসলে মনে পড়লে অনেক হাসি লাগে। এই তো। ঠিক আছে ভাইয়া, এখন জানতে চাচ্ছি যে স্কুল জীবনের এমন কোন স্মৃতি যেটা আপনাকে সব বিষয় এখনো মানে মোটিভেট করেছে বা মোটিভেট হিসেবে কাজ করেছে, হ্যাঁ, এমন কোন সেরকম অনেক টিচারের অ্যাডভাইস। হ্যাঁ, সেরকম অনেক ইভেন্ট আছে, যেরকম আমি ম্যাথ অলিম্পিয়াডে পার্টিসিপেট করেছিলাম ক্লাস 7-এ or 8-এ থাকতে। তো ম্যাথ অলিম্পিয়াডে পার্টিসিপেট করার সময় আমি দেখেছি আসলে টেক্সট বুকের বাইরে ম্যাথ কিরকম হইতে পারে। তো আমরা তো সাধারণত 6-7-এর টেক্সট বুক বা আমাদের যে কারিকুলাম থাকে ওই অনুযায়ী আমরা পড়ে অভ্যস্ত। কিন্তু ম্যাথ অলিম্পিয়াড করার সময় আমার যে অভিজ্ঞতাটা হয়েছিল সেটা আসলে আমাকে অনেক অ্যাট্রাক্ট করেছে পরবর্তীতে ম্যাথের প্রতি আহ, আরো জ্ঞান অর্জন করতে। তখন তখন আমি বুঝতে শিখেছি আসলে আমরা যে টেক্সট বুকের যে কনসেপ্ট গুলো পড়ি সেগুলো আসলে আহ, কিছুই না, এর বাইরেও আরো অনেক ম্যাথের জগৎ আছে। তো সেই ম্যাথের জগৎ নিয়ে আমাকে পড়তে আগ্রহ করেছে সেই ম্যাথ অলিম্পিয়াডের ইভেন্টটা। আরো যদি স্পেসিফিক ভাবে বলতে যাই, সায়েন্স ফেয়ার হয়েছিল একটা। তো সেই সেই সায়েন্স ফেয়ারে আমরা একটা প্রজেক্ট ছিল। আহ, সেই প্রজেক্টে পার্টিসিপেশনের মাধ্যমে সায়েন্সের প্রতি ভালোবাসা আরো আরো বেড়েছে। আম, তো এরকম ছোট ছোট আরো অনেক ইভেন্ট ছিল। বিশেষ করে বলতে গেলে শিক্ষকেরা, আমি শিক্ষকদের আহ, অবদান অপরিসীম। বিশেষ করে সায়েন্সের যে শিক্ষকগুলো ছিল এই শিক্ষকগুলো আমাকে অনুপ্রাণিত করেছে পরবর্তীতে সায়েন্সের দিকে আসতে, বুয়েটের দিকে আসতে। Um, yeah, so that's it for this. ওকে ভাইয়া, থ্যাংক ইউ। এরপরে আমার প্রশ্ন হচ্ছে ভাই আপনার কাছে যে বুয়েট থেকে পাশ করার পর ক্যারিয়ার শুরুর প্রথম দিকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি মনে হয়েছে আপনার কাছে? বুয়েট থেকে পাশ করার পরে আমার যেটা মনে হয়েছে, ইউনিভার্সিটি যখন পড়তাম তখন তো ক্লাস করা, প্রজেক্ট করা, এই জিনিসগুলোর মধ্যেই ছিলাম। বুয়েট থেকে যখন বের হয়ে যাই তখন আসলে মূল প্রতিযোগিতা শুরু হয়। আহ, বাংলাদেশের অন্যান্য ইউনিভার্সিটি থেকে যত স্টুডেন্টস কম্পিউটার সায়েন্স পড়েছে ওই ব্যাচে, প্লাস আগের ব্যাচের গুলো সিনিয়র তো অনেক আছে। তো তাদের সাথে কম্পিট করে কিভাবে জব মার্কেটে ঢোকা যায়, এই জিনিসগুলো সবসময় একটা চ্যালেঞ্জ ছিল। সেটা এখনো আছে, এখন আন্তর্জাতিক পর্যায়ে আছে। তো সেই জিনিসগুলো আসলে আহ, আমাকে অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে। আহ, আমি আসলে ফার্স্ট থার্ড ইয়ার ফোর্থ ইয়ার থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করি। আহ, তো সেজন্য আমাকে ওয়েট করতে হয়নি একদিনও। আমি পাশ করার পরের দিন থেকেই আমি জব শুরু করি, প্রথম জবটা। সো আমাকে জব পেতে অত প্রবলেম ফেস করতে হয়নি আসলে। ওকে ভাইয়া। তো জব শুরু করার ক্ষেত্রে কোন স্কিল গুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেগুলো সবার শেখা উচিত? আমার মনে হয় এই প্রশ্নটা আরো অনেকেই জানতে চায়। তো উম, আমি সেটা জানতে চাচ্ছি যে কি কি শিখলে আসলে সবার জন্য এই জিনিসটা অনেক বেশি কার্যকরী হবে। আচ্ছা, এখন আমি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বলতে চাই, যদি আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার সেই অনুযায়ী যদি বলি, শুধুমাত্র কোডিং স্কিল তো থাকতে হবেই, এটা তো মাস্ট। কোডিং স্কিলের সাথে আরো সফট স্কিল যেরকম প্রবলেম সলভিং, কমিউনিকেশন স্কিল, আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা লার্নিং মাইন্ডসেট থাকাটা গুরুত্বপূর্ণ আসলে। কারণ লার্নিং মাইন্ডসেট না থাকলে নতুন কোনো জিনিস শেখার যে মেন্টালিটি সেটা গ্রো করবে না। গ্রোথ মাইন্ডসেট থাকাটা গুরুত্বপূর্ণ। আম, যখন আমরা ইউনিভার্সিটিতে পড়ি তখন তো আমাদের
প্রবলেম ডোমেইনটা খুব লিমিটেড। কিন্তু যখন আমরা আহ, কাজ করতে যাই তখন আমাদের রিয়েল লাইফ ইম্প্যাক্টফুল কাজ করতে হয়। আম, আমাদের আরো রেসপন্সিবল হইতে হয় সেই কাজের প্রতি। আম, সেই বিষয়গুলো আসলে গুরুত্বপূর্ণ। প্লাস হলো টাইম ম্যানেজমেন্ট, যে স্কিলটা, টাইম ম্যানেজমেন্ট করাটা গুরুত্বপূর্ণ। সারাদিন মোবাইলে কাটিয়ে দেওয়া, ফেসবুকে স্ক্রলিং করা, এগুলো তো আসলে লাইফে কোনো ইম্প্যাক্ট ফেলবে না। আম, বিভিন্ন নিউজ যে আপডেট রাখা, এই বিভিন্ন ইভেন্টে, বাংলাদেশের বিভিন্ন ইভেন্টে আপডেট রাখা, এই জিনিসগুলো আসলে ক্যারিয়ারে কোনো আসলে ইম্প্যাক্ট ফেলবে না। তো যতদূর সম্ভব আহ, যদি ওগুলো ইউজ করতেই হয় একটা নির্দিষ্ট টাইম সেট করে আম, ওগুলো ইউজ করা, ওগুলোর জন্য আনলিমিটেড সময় না ধরে ইউজ করাটা বেটার অ্যাপ্রোচ হবে টাইম ম্যানেজমেন্টের জন্য। আম, এগুলো আমারও প্রবলেম হয়েছে আহ, শুরুর দিকে। দেখা যাচ্ছে যে 2 ঘন্টা 3 ঘন্টা ফেসবুকে স্ক্রলিং করা শুরু করলে 2 ঘন্টা 3 ঘন্টা চলেই যায়। কোথায় দিয়ে চলে যায় বোঝা যায় না আসলে। সো আমি তখন কি করেছি, আমি ফোন থেকে ফেসবুকের অ্যাপটাই ডিলিট করে দিয়েছি। প্লাস যখন ডেস্কটপে লগ ইন করতে গিয়েছি তখন যে এক্সটেনশন আছে সেই এক্সটেনশন গুলো ইনস্টল করলে ফেসবুকের নিউজ ফিডটা পুরো ব্লক হয়ে যায়। সো আমি এই পদ্ধতি এখনো ফলো করি। আমার ফেসবুকে যখন ডেস্কটপে লগ ইন করি তখন আমার নিউজ ফিড কিচ্ছু দেখা যায় না। আর ফোন থেকে অ্যাপ তো আমি আনইনস্টল করে দিই। মাঝে মাঝে ইনস্টল করি যখন জরুরি দরকার পড়ে। তাছাড়া আমার ফোনে সবসময় ফেসবুক ফ্রি অ্যাপ থাকে, আসলে মেসেঞ্জারটা শুধুমাত্র থাকে মেসেজ পাসিং এর জন্য। Yeah, so, আমি এখানে বলবো যে কোডিং স্কিল তো লাগবেই, সাথে কিভাবে টিমে কাজ করা যায়, আহ, আরেকজনের সাথে কনফ্লিক্ট কিভাবে ম্যানেজ করা যায়। একটা টিমে কাজ করতে গেলে অনেকের সাথে সমস্যা হইতে পারে, কারণ একটা টিমে অনেক মেন্টালিটির মানুষ কাজ করে। আম, তো আরেকজনের মতামতকে কিভাবে প্রাধান্য দেওয়া যায়, আরেকজনের মতামতকে নেগলেক্ট না করা, এই সফট স্কিল গুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ ক্যারিয়ার অ্যাডভান্স হওয়ার জন্য। হয়তো যে হার্ড স্কিল গুলো আছে সেইগুলো জব পেতে সাহায্য করবে, কিন্তু এই সফট স্কিল গুলো আসলে জবে গ্রো করতে সাহায্য করবে পরবর্তীতে। সো মোটের উপর আমি বলবো যে সবসময় কিউরিয়াস মাইন্ডসেট থাকাটা গুরুত্বপূর্ণ। এবং সেই স্কিলগুলো আমাকে হেল্প করেছে ক্যারিয়ারে গ্রো করতে ক্রমান্বয়ে। ধন্যবাদ ভাইয়া। আমিও আজকে অনেক কিছু শিখলাম। আর আমার মনে হয় আজকে লাইভে যারা যারা জয়েন হয়েছে তারাও অনেক কিছু জানতে পেরেছে। কিভাবে কি করতে হবে আমাদের। আশা করি যে আজকে ভাইয়ার উত্তর দ্বারা আজকে আমরা অনেকে অনেক কিছু শিখেছি। তো ভাইয়া, আপনি বর্তমানে কোথায় আছেন এবং কি কাজ করছেন, কোথায় কি কাজ করছেন? আমার মনে হয় এটা এখন সবাই জানতে চায়। আচ্ছা, আম, আমি বর্তমানে কানাডাতে আছি। কানাডাতে আমি এসেছি জব অফার নিয়ে বাংলাদেশ থেকে, যেটা আসলে রেয়ার বলতে গেলে। আম, খুবই কম, গুটি কয়েক আমি দেখেছি আসলে। তো আমি কেউ যখন আমাকে জিজ্ঞেস করে স্ট্যাটাস এখানকার, আমি যদি বলি যে আমি জব নিয়ে এসেছি, তো আসলে আম, আহ, একটু আসলে এটা আনইউজুয়াল লাগে আসলে। তখন একটু ডিটেল জিজ্ঞেস করতে চায় কিভাবে জব নিয়ে আসা হলো এখানে। তো এখানে আমি জব নিয়ে এসেছি বাংলাদেশ থেকে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। তো আমি এখানে 2 বছর ধরে কাজ করছি। আমি কানাডার মন্ট্রিয়ালে বাস করি। মন্ট্রিয়ালে অনেক বাঙালি আছে। আমরা আহ, কয়েক মাস অন্তর অন্তর এই বাঙালিদের মধ্যে বিভিন্ন রকমের ইভেন্টের আয়োজন করি কানেক্টেড থাকার জন্য। প্লাস হলো এখানকার এনভায়রনমেন্ট অন্যরকম। প্লাস আমরা যারা ইসলামিক মাইন্ডেড আছি তারা সবাই একসাথে হওয়ার চেষ্টা করি মসজিদে বা বিভিন্ন পার্কে হয়ে। আমরা বিভিন্ন ইসলামিক অ্যাক্টিভিটি করি বাচ্চাদের জন্য। আহ এখানকার বাচ্চা আমাদের দেখে যেন অনুপ্রাণিত হয়, কারণ এখানে যে বাচ্চাগুলো আছে তারা তো সবসময় বিভিন্ন বিধর্মীয় কালচার গুলো দেখে। তো আমরা চেষ্টা করি কিভাবে ইসলামের মধ্যে থাকা যায় সেগুলো। আর সাথে আম, আমি যে কোম্পানির মাধ্যমে এখানে এসেছিলাম সেই কোম্পানি অনেক ছোট ছিল, স্টার্ট আপ টাইপের ছিল। তো সেই কোম্পানিকে আরেকটা কোম্পানি, বড় একটা কোম্পানি কিনে নিয়েছে। তো আমি এখন সেই নতুন আরেকটা কোম্পানিতে জয়েন করেছি।
যেটা ওয়ার্ল্ড ওয়াইড অনেক ব্রাঞ্চ আছে বিভিন্ন দেশে। তো আমার জার্নিটা আসলে অনেক সহজ ছিল না বলতে গেলে। তো সেই জার্নির বিষয়ে পরবর্তীতে আবার বলবো যদি আজকে পসিবল না হয়। ইনশাল্লাহ ভাইয়া। এবার আমার প্রশ্ন হচ্ছে যে কানাডায় জব পেতে গেলে জুনিয়র ডেভেলপারদের অ্যাকচুয়ালি কি কি প্রস্তুতি থাকা উচিত, কোনটা তাদের জন্য অনেক বেশি কার্যকরী হবে? আম, এই প্রস্তুতি বলতে গেলে আমি শুধুমাত্র কানাডার ক্ষেত্রে বলবো না, আমি বলবো যে অ্যাব্রোড, দেশের বাইরে কিভাবে জব পেতে গেলে কিভাবে পড়াশোনা কিভাবে প্রস্তুতি নিতে হয়। প্রথমত টেকনিক্যাল কম্পিটেন্সি তো থাকতেই হবে, এটা মাস্ট, এটার কোনো অবকাশ নেই। সাথে এক্সপিরিয়েন্স থাকা, 2-3 বছরের এক্সপিরিয়েন্স থাকলে বাইরে জব পেতে সুবিধা হয়। আম, 1 বছর 6 মাস এক্সপিরিয়েন্স কাউকে বাইরের কোম্পানি হায়ার করতে চায় না। বাইরের কোম্পানি হায়ার যখন করবে তখন তো রিমোটলি কাজ করতে হবে। রিমোটলি কাজ করার জন্য জুনিয়ররা আসলে প্রস্তুত না। তাদেরকে একটা কাজ দিলে তাদেরকে গাইড করার প্রয়োজন হয়, মেন্টর করার প্রয়োজন হয়। তো রিমোটলি কাজ করতে গেলে সেই মেন্টরশিপের অপশনটা আসলে সেরকম ভাবে থাকে না, বা থাকলেও আহ, সেটা আসলে অতটা ইফেক্টিভ না। উম, দেখা যাচ্ছে যে সবসময় জুনিয়রদেরকে মেন্টর করার যে টেন্ডেন্সি সেটা রিমোট ওয়ার্ক কালচারে খুব কম থাকে। তো সেজন্য তারা প্রেফার করে কিছু এক্সপিরিয়েন্সড লোককে। তো 2-3 বছর এক্সপিরিয়েন্সড হয়ে গেলে তখন বাইরের কোম্পানিতে অ্যাপ্লাই করলে তখন আসলে বাইরের কোম্পানি থেকে ডাক পাওয়া যায়। আম, আমার স্মৃতি বলতে গেলে আমি বলবো আমি 2 বছর 1.5 বছর 2 বছর বাংলাদেশে কাজ করেছি। বাংলাদেশি কোম্পানিতে 2 বছর বাংলাদেশি কোম্পানিতে কাজ করে 2017 সালে আমি বুয়েট থেকে বের হয়েছি সেপ্টেম্বরে। সেপ্টেম্বর থেকে 2019-এর শেষ পর্যন্ত আমি বাংলাদেশি কোম্পানিতে কাজ করেছি, 2টা কোম্পানিতে। উম, এরপরে আমি রিমোটলি কাজ করা শুরু করি ইউরোপে আর একটা কোম্পানির সাথে। তো সেইখানে আমি 3 বছর কাজ করি। আর সেই কোম্পানির সাথে কাজ করতে গিয়েই সাথে আমি কানাডার বর্তমানে যে কোম্পানিতে আছি, যে কোম্পানির মাধ্যমে আমি কানাডাতে এসেছি সেই কোম্পানিতে কাজ করি। তো আমি একই সাথে প্রায় 2টা জব করতাম তখন। আম, 2টা জব করার জন্য আমার আসলে খুব একটা সময় ছিল না অন্যান্য কাজের জন্য। সো জবের দিকেই আমার ফোকাস ছিল বেশি, কারণ আমার টার্গেট ছিল কানাডার দিকে আসার। এজন্য আমি ইউরোপের যে আমার ফুল টাইম জবটা ছিল সে জবটাও আমি ছাড়ি নাই। প্লাস হলো কানাডাতে তখন জব করতাম আওয়ারলি বেসিসে, কন্ট্রাকচুয়াল বেসিসে বলা যায়। তো তখন সে জবটাও আমি ছাড়ি নাই। আম, কারণ আমি যখন কানাডার এই জবে জয়েন করি তখন জবে জয়েন করার জন্য আমি কন্ডিশন দিয়েছিলাম যে কানাডাতে আমাকে হলো ভিসা দিতে হবে, রিলোকেট করতে হবে। সো সেই কন্ডিশনের ভিত্তিতে আহ, তারা আমাকে নেয় আর কি। তো এই কন্ডিশন দিয়েছিলাম, সেটা তারা রাজি হয়েছিল। এবং ইন্টারভিউ নেওয়ার পরে আমি বাংলাদেশ থেকেই 1.5 বছর কাজ করি সেই কোম্পানিতে। এখন যে কোম্পানিতে আছি 1.5 বছর কাজ করি। সাথে আমি ইউরোপের আর একটা কোম্পানির সাথে আমি কাজ করতাম। তো তখন কাজ করতে গিয়ে যেটা মনে হলো যে বাংলাদেশ কোম্পানির কালচার আর বাহিরের কোম্পানির কালচারের মধ্যে অনেক ডিফারেন্স আসলে। দুটার 2 রকম পজিটিভ এন্ড নেগেটিভ সাইড আছে। আম, তো এটা দেখে মনে হলো যে আমি যেহেতু রিমোটলি কাজ করব, বাহিরের কোম্পানিতে কাজ করব, আমার সেই অনুযায়ী অ্যাডাপ্টেড হইতে হবে। তো আহ, তখন তখন আমি সেই অনুযায়ী নিজেকে মানিয়ে নিই আসলে। তো এভাবে চলতে গিয়ে আমি ইউরোপের কোম্পানিতে আমি 3 বছর জব করি। এরপরে এখানে 1.5 বছর জব করার পরে আমি কানাডাতে চলে আসি। আম, এরপরে যখন বাংলাদেশে ছিলাম তখন 1.5 বছর কাজ করেছি। আর এখানে এসে 2 বছর হলো, 3.5 বছর বর্তমান কোম্পানিতে আমি কাজ করছি আর কি। তো ইন্টারন্যাশনাল কোম্পানিতে কাজ করার মজাই আলাদা। তো আমি যারা জুনিয়র আছে তাদেরকে বলবো যে টেকনিক্যাল কম্পিটেন্সি বাড়াইতে, এক্সপিরিয়েন্স বাড়াইতে। আর সাথে
যে ফরেন কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোতে কন্টিনিউয়াসলি অ্যাপ্লাই করতে। কন্টিনিউয়াসলি অ্যাপ্লাই করাটা গুরুত্বপূর্ণ কেন? কারণ আমি যখন এখানে আসি বা ইউরোপের কোম্পানিতে জয়েন করি, তখন তো এরকম হয়নি যে আমি শুধুমাত্র একটা কোম্পানিতে জয়েন করেছি আর একটা কোম্পানিতে অ্যাপ্লাই করেছি, একটা কোম্পানিতেই জয়েন করেছি। বিষয়টা আসলে এরকম ছিল না। আমার অ্যাপ্লাই করতে প্রায় প্রত্যেক দিন আমি 10টা 12টা করে কোম্পানিতে অ্যাপ্লাই করতাম। কোম্পানিগুলোর জব ডেসক্রিপশন পড়তাম। এই ডিসক্রিপশনে কি কি স্কিল চাওয়া হয়েছে, সেই স্কিল আমার আছে কিনা, সেই অনুযায়ী আমি রেজুমেটা প্রিপেয়ার করতাম, কাস্টমাইজড করে নিতাম। তারপরে সেখানে অ্যাপ্লাই করতাম। তারপরে দেখা যাচ্ছে যে ক্যানাডিয়ান কোম্পানিগুলো ম্যাক্সিমাম সময়ই যারা ক্যানাডিয়ান তাদেরকে প্রেফার করে। আমাকে কেন নিবে? ক্যানাডিয়ান গভর্নমেন্টের একটা রুলস আছে যে বাইরের কাউকে যদি নিতে চাও তাহলে কোম্পানিগুলোকে প্রুভ করতে হবে ক্যানাডিয়ান কাউকে পাওয়া যাচ্ছে না। ক্যানাডিয়ান কোম্পানিকে কাউকে পাওয়া যাচ্ছে না, এটা প্রুভ করা তো অনেক জটিল বিষয়। কারণ তাকে প্রুভ করতে হবে তুমি ক্যানাডার বিভিন্ন জব পোর্টালে তুমি জব ডেসক্রিপশনটা দিয়েছো কিনা, পোস্ট করেছো কিনা। তোমাকে জব ব্যাংক আছে, ক্যানাডিয়ান জব ব্যাংক, সেইখানে তুই সেগুলো পোস্ট করেছো কিনা, সেখান থেকে কি রেসপন্স পেয়েছো, সেই রেসপন্স তুমি সেগুলো ইন্টারভিউ নিয়েছো কিনা, ইন্টারভিউ নিয়ে তোমার সেগুলো পছন্দ হয় নাই কেন, এইগুলো রিপোর্ট জমা দেওয়ার পরেই ক্যানাডিয়ান গভর্নমেন্ট কোম্পানিকে স্পন্সর দেয়, এক পারমিট দেয় যে তুমি এখন বাইরের কোম্পানি থেকে তুমি এমপ্লয়ি হায়ার করতে পারো। তো সেই প্রসেসের মধ্য দিয়ে কোম্পানিগুলোকে যেতে হয়। তো আল্লাহর রহমতে আমি সেই প্রসেসের মধ্য দিয়ে আহ, আহ, এসেছি। কোম্পানিগুলো আমাকে সেইভাবে হায়ার করতে সক্ষম হয়েছে। সো সেই অনুযায়ী এখন কাজ করছি। যারা জুনিয়র আছে তাদেরকে বলবো কন্টিনিউয়াসলি অ্যাপ্লাই করতে, বাট রিলেভেন্ট অ্যাপ্লাই করতে আর কি। জব ডেসক্রিপশন পরে নিজের স্কিল আছে কিনা, 70-80 হলে চলবে, কিন্তু 70-10 হলে চলবে না। হয়তো জব ডেসক্রিপশনে 8টা স্কিল চাওয়া হয়েছে, সেখানে 2টা একটা স্কিল আছে, সেই ধরনের জবে অ্যাপ্লাই না করাটাই বেটার। তো যদি 4 বছরের স্কিল চাওয়া হয়, 4 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়, আর যদি শুরুতে 6 মাসের এক্সপিরিয়েন্স নিয়ে অ্যাপ্লাই করো, সেখানে আসলে সেটা সম্ভব না। আসলে ডাক পাওয়াটা খুব মুশকিল হয়ে যাবে। যতই স্কিলড হও, এক্সপিরিয়েন্স ম্যাটার্স সবসময়। তো কিছু এক্সপিরিয়েন্স গেইন করে তারপরে কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করাটা বেটার হবে আসলে। আর ইন দ্য মিন টাইম সফট স্কিলগুলোতে ফোকাস করা জরুরি। কিভাবে এইগুলোর ম্যানেজ করা যায়, কিভাবে অনেক সময় দেখা যাচ্ছে যে অ্যাপ্লাই করতে গেলে অনেক অ্যাপ্লাই করি, রিজেক্টেড হই। তখন মন খারাপ করলে চলবে না। আবার ইন্টারভিউ পর্যন্ত যাই, ফাইনাল ইন্টারভিউ পর্যন্ত গিয়ে রিজেক্টেড হই। এরকম বহু হয়েছে আমার সাথে। অনেকগুলো ইন্টারভিউ দিয়েছি, ফাইনাল ইন্টারভিউ পর্যন্ত গিয়েছি, বিহেভিয়ারাল ইন্টারভিউ পর্যন্ত, তখন বাদ পড়েছি। তো এই যে সময়টুকু আমি ব্যয় করলাম, মাস খানেকের মতো সময় লাগে 4টা 5টা ধাপের পরে, তখন রিজেক্টেড হওয়ার যে ধকলটা, এই ধকলটা সবাই নিতে পারে না। সবাই একবার দুবার রিজেক্টেড হলে মনে করে যে না, আমাকে দ্বারা কিছু হবে না, হয়তো আমি আসলে সেরকম যোগ্য না। কিন্তু আমি বলবো আসলে সেই জিনিসগুলো আম, আসলে সফলতার জন্য প্রতিবন্ধকতা নয়, সেগুলো আসলে সফলতাকে আরো ত্বরান্বিত করে, সফল হওয়াকে আরো ত্বরান্বিত করে। সেগুলো আসলে কোনো অবস্টাকল নয়, সেগুলো আসলে আরো গতিশীল করে সফলতার যাত্রাকে। তো ফেইলিউর গুলোকে একটু পার্সোনালাইজ না নিয়ে, ফেইলিউর গুলোকে একটা অপরচুনিটি হিসেবে নেওয়া, যে এই ফেইলিউর থেকে আমি কি শিখলাম। আম, আমি যখন বাইরের জন্য অ্যাপ্লাই করা শুরু করি, তখন আমি অনেক কোম্পানিতে প্রায় সপ্তাহে আমার 2টা 3টা করে ইন্টারভিউ থাকতোই, আহ, শুধুমাত্র চেক করার জন্য যে আমি আসলে বর্তমান যে ইন্টারভিউ প্রসেস, সেই ইন্টারভিউ প্রসেসের সাথে আপডেটেড আছি কিনা, আমার যে রিকোয়ার্ড স্কিল দরকার সেই রিকোয়ার্ড স্কিলটা আমার মধ্যে আছে কিনা, সেই বিষয়টা আসলে চেক করাটা ছিল ইন্টারভিউ এর উদ্দেশ্য। জব পাওয়াটা না যতটুকু গুরুত্বপূর্ণ, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল আসলে নিজেকে আপডেটেড রাখা। তো
নিজেকে আপডেটেড রাখার মধ্য দিয়ে আসলে তুমি জব মার্কেটে নিজের অবস্থান যাচাই করা যায় আসলে। আম, তো যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিতে আসতে ইচ্ছুক তাদেরকে বলবো ফেইলিওর কিভাবে ম্যানেজ করা যায় আহ, সেগুলো শেখা, কোনো ফেইলিওর থেকে বাউন্স ব্যাক করার টেকনিক গুলো এগুলো আয়ত্ত করা, কোনো কিছু ফেইলিওরকে পার্সোনালাইজ না নিয়ে সেগুলোকে একটা প্রসেসের অংশ হিসেবে নেওয়ার চেষ্টা করা। এই তো। আশা করছি লাইফ দ্বারা আজকে অনেকে অনেক কিছু শিখছে, আমি নিজেও অনেক কিছু শিখছি। এই এক্সপিরিয়েন্স গুলো, এই উপদেশগুলো আমাদের সবার জীবনে অনেক বেশি কাজে লাগবে। ভাইয়ের পরের প্রশ্ন হচ্ছে আমার, যে আপনি দেশি এবং বিদেশি বিভিন্ন সফটওয়্যার কোম্পানিতেই কাজ করেছেন, তো এর অভিজ্ঞতার মধ্যে কোনো পার্থক্য আছে বা এমন কোনো পার্থক্য আপনি দেখেছেন কিনা? আম, সেটা তো অনেক পার্থক্য আছে। দেশের কোম্পানিতে জব করতে গেলে সাধারণত দেখা যায় একটু বস ওরিয়েন্টেড মাইন্ডসেট থাকে কোম্পানিগুলোতে। বস যেটা চাইবে সেটা আমাদেরকে করতে হবে। সেটা একদিক থেকে ভালো, ডিসিশন মেকিং এর সেন্ট্রালাইজ থাকে। আরেক দিক থেকে আহ, বিষয়টা আসলে ভালো না। আহ, যখন জুনিয়র কেউ থাকে তখন তার যে ডিসিশন মেকিং স্কিল, ডিসিশন মেকিং অপরচুনিটি সেটা আসলে দেশীয় কোম্পানিতে বলতে একটু কম থাকে আসলে, আমি যখন কাজ করেছি তখন। উম, তারপরে কিছু কিছু ডিপেন্ডস করে আসলে ম্যানেজমেন্টের উপর। ম্যানেজমেন্ট যদি টেকনিক্যাল হয় সেক্ষেত্রে দেশি কোম্পানিতে কাজ করাটা বেটার। ম্যানেজমেন্ট যদি নন টেকনিক্যাল হয় দেশি কোম্পানিতে কাজ করাটা তখন আসলে একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ দেশি কোম্পানির যেহেতু বসরাই সকল ডিসিশন নেয়, তো নন টেকনিক্যাল বস হলে তার ডিসিশন গুলো নন টেকনিক্যাল হবে, টেকনিক্যাল ওরিয়েন্টেড হবে না, ডিফিকাল্টি সে বুঝবে না। সেক্ষেত্রে আসলে যারা ইঞ্জিনিয়ার আছে তাদের সাথে কনফ্লিক্ট হয় বসদের। আহ, অন্যদিকে বলতে গেলে যদি ম্যানেজমেন্ট টেকনিক্যাল সাইডের হয় তাহলে আসলে অনেক এনজয় করা যায়। যেমন আমার ক্ষেত্রে আমার প্রথম কোম্পানির যে সিইও ছিল, আম, তিনি টেকনিক্যাল ছিলেন। আম, বিধায় আমার প্রথম জবটা করতে অনেক সুবিধা হয়েছে। প্লাস তিনি বুয়েটের ছিলেন। তিনি আসলে আহ, আমাদেরকে অনেক কেয়ার করতেন। আর সাথে আরো যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো টিম লিডারকে, আমি কার আন্ডারে কাজ করব, আমার বস, ইমিডিয়েট বসকে, সেটা আরো আসলে অনেক গুরুত্বপূর্ণ। আম, আমি আসলে লাকি যে আমার যে ইমিডিয়েট বস ছিলেন তিনি আসলে অনেক মেধাবী একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আপনারা যারা হয়তো রিদমিক কিবোর্ড ইউজ করেন তারা হয়তো রিদমিক কিবোর্ড সম্পর্কে জানেন। তো আমার যে ইমিডিয়েট বস ছিলেন তিনি আবার সেই রিদমিক কিবোর্ডের ডেভেলপার আর কি। সো আমি আসলে সেই জার্নিটা অনেক এনজয় করেছি। যখন আমি ফার্স্ট জবে জয়েন করি তখন আমার আহ, আমি আসলে কিছুই জানতাম না। তো যে ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করা হয়, জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক, সেই জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক সম্পর্কে আমার কোনো আইডিয়াই ছিল না। আম, তো দেখা গেছে যে আমি একা একা কাজ করে করে আহ, আহ, যারা ইমিডিয়েট সিনিয়র ছিলেন আহ, ওনার কাছ থেকে হেল্প নিয়ে নিয়ে আহ, জিনিসগুলো আয়ত্ত করেছি। আহ, তো ইমিডিয়েট সিনিয়র কে সে জিনিসটা গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যাচ্ছে কোম্পানিতে কোনো ইমিডিয়েট সিনিয়র থাকে না, ডিরেক্ট বস, হয়তো সে সিইও, সেই সবগুলো মেনটেন করে। সেই ক্ষেত্রে আসলে ডিফিকাল্ট হয়। আম, কারণ ইমিডিয়েট সিনিয়র যে আছে সে মেনটেন করে আহ, আমার আন্ডারে কে আছে তার ভালো মন্দ। কিন্তু ডিরেক্ট যে বস আছে সে যদি নন টেকনিক্যাল হয় এবং সে যদি সবকিছু মেনটেন করে, এই বিষয়গুলো আসলে তখন একটু ডিফিকাল্ট হয়ে যায় বাংলাদেশি কোম্পানির ক্ষেত্রে। এই বিষয়টা আসলে একটু বেশি দেখা যায়। মিড লেভেল ম্যানেজার গুলো কম থাকে সাধারণত। কারণ মিড লেভেল ম্যানেজার গুলোকে হায়ার হায়ার স্যালারিতে রাখতে হয়। যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের যদি অ্যাভারেজ স্যালারি 50,000 হয়, মিড লেভেল ইঞ্জিনিয়ারদের হাতে 1 লাখ দিয়ে রাখতে হবে। তো কোম্পানিগুলো তখন চায় যে আমি 1 লাখ দিয়ে একটা মিড লেভেল ইঞ্জিনিয়ার না রেখে আমি 2টা সফটওয়্যার ইঞ্জিনিয়ার রাখলেই তো আমার কাজ বেশি হয়। কিন্তু আহ, বাইরের কোম্পানিগুলোতে আসলে এই বিষয়গুলো থাকে না আসলে। ম্যাক্সিমাম বাইরের কোম্পানিগুলোতে স্ট্রাকচার ফ্ল্যাট, কে সিনিয়র কে জুনিয়র কে লিডার
সেটা আসলে খুব বেশি ফ্যাক্টর না। তো আমার অনেক ভালো অভিজ্ঞতা হয়েছে আসলে বাইরের কোম্পানিতে জব করতে গিয়ে। বাইরের কোম্পানিতে জব করতে গিয়ে আমি আসলে বুঝতে পেরেছি আসলে আমার এই সেক্টরটাই আমার জন্য বেটার ছিল। যখন দেশি কোম্পানিতে জব করতাম তখন রেসপেক্টফুলি বলতে গেলে আম আমার মাঝে, মাঝে মনে হইতো হয়তো এই সেক্টরে আসাটা ঠিক হয়নি। যখন দেখতাম যে বাংলাদেশে আম বিভিন্ন অ্যাডমিন ক্যাডার বা বিভিন্ন বিসিএস ক্যাডারদের অনেক বেশি সমাদর করা হয়। আম অন্যদিকে যারা টেকনিক্যাল সাইডের আছে, উম যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে তাদের সেভাবে কোনো সামাজিক ভ্যালু নেই। সেরকম বিজনেস সেরকম জব অপরচুনিটি সেরকম বলতে নেই। আ তো তখন আসলে একটু ফ্রাস্ট্রেটেড হইতাম। তো আমার আসলে কি করা দরকার? মাঝে, মাঝে মনে হইতো যে পড়াশোনা জব ছেড়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, জব ছেড়ে বিসিএস এর প্রিপারেশন নেওয়া শুরু করি। বিসিএস এর প্রিপারেশন নিয়ে আ হয়তো অ্যাডমিন ক্যাডার বা আরো যে ক্যাডার গুলো আছে, ফরেন ক্যাডার সেগুলোর দিকে ধাবিত হই। আ ফরচুনেটলি এটা আমাকে নিতে হয়নি। আমি ২ বছর কাজ করার পরে আমি বাহিরের কোম্পানিতে কাজ করা শুরু করি। তখন কাজ করতে গিয়ে আমার আসলে ইঞ্জিনিয়ারিং এর প্রতি যে ভালোবাসাটা তখন আসলে আমার আরো বেশি জেগে ওঠে আসলে। তখন আমি সিদ্ধান্ত নিই আমি আসলে দেশের কোনো কোম্পানিতে কাজ করব না। যে বাহিরের কোম্পানিতেই যাবো। সেজন্য আমাকে যদি অ্যা বাহিরে গিয়েও কাজ করতে হয় সেটাও যাবো। আম তো সেরকম ডিসিশন নেওয়ার পরে তখন ভাবলাম যে কোন কান্ট্রিতে যাওয়া যায়। সেই কান্ট্রি চুজ করাটা আরেকটা ডিসিশন ছিল। ইউরোপের কান্ট্রিতে আমি অফার পেয়েছিলাম, জবের অফার। সেখানে রিলোকেট হওয়ার। তো সেইখান থেকে দেখা গেল যে ইউরোপের প্রত্যেকটা কান্ট্রিতে আবার নিজস্ব একটা ল্যাঙ্গুয়েজ আছে। তো ওইখানে বসবাস করতে গেলে সেই ল্যাঙ্গুয়েজটা শেখাটা গুরুত্বপূর্ণ। না হলে ক্যারিয়ারে আরো উন্নতি করা একটু ডিফিকাল্ট হয়ে যায় শুধু ইংলিশ দিয়ে। আ ইউরোপের প্রত্যেকটা কান্ট্রির একটা নিজস্ব ভাষা আছে। ভাষাটা শিখতে হবে। তো সেটা না করে আমি যেহেতু কানাডাতে উম ইংলিশটা শেখা হয়, ইংলিশটা যেহেতু অলরেডি জানা আছে, এজন্য কানাডা প্রেফার করি এখানে আসার জন্য। আরেকটা প্রেফারেন্স ছিল ইউএসএ, কিন্তু ইউএসএ তে আম যেটা সমস্যা ইউএসএ তে সরাসরি জব নিয়ে আসাটাও একটু টাফ ছিল। এজন্য ইউএসএ তে যাওয়া হয়নি। তারপরেও আরো অনেক ফ্যাক্টর ছিল যে ফ্যাক্টর গুলো আমাকে ইউএসএ তে না গিয়ে কানাডার দিকে ধাবিত করেছে। আম যেমন আ কানাডা বলতে গেলে সোশ্যাল ওয়েলফেয়ার টাইপ কান্ট্রি। তো এখানে বাচ্চার পড়াশোনা থেকে শুরু করে হেলথ এগুলো রাইট। হেলথ এর কেয়ার এটা আমার এর জন্য আমাকে কোনো খরচ করতে হয় না। যদিও ট্যাক্সের মাধ্যমে দেওয়া হয় বাট এটা আমার রাইট। আমি যতবার ইচ্ছা ততবার আ হসপিটালে যেতে পারি। প্লাস আ আ হেলথ এর কোনো সমস্যা হলে সেটা সরাসরি কল করে সে বিষয়ে অ্যাডভাইস দিতে পারি। আম স্কুলের বাচ্চারা যারা আছে, বাচ্চাদের স্কুলিং সেগুলা সম্পূর্ণ রকমের ফ্রি। সেজন্য কোনো রকমের ব্যয় করতে হয় না। আম আরো যদি এখানে আরো যেটা আ পজিটিভ সাইড কানাডাতে সেটা হলো এখানে ডে কেয়ার সিস্টেম আছে। ডে কেয়ার সিস্টেম গুলো ডেইলি নামমাত্র $10 করে। আম প্রতিদিন ফুল টাইম সকাল ৮টা থেকে শুরু করে রাত ৬টা পর্যন্ত, সন্ধ্যা ৬টা পর্যন্ত বাচ্চা রাখা হয়। বিভিন্ন নানা দিক দিয়ে চিন্তা করে আমি কানাডাতে ডিসিশন নিলাম কানাডার দিকে যাব এবং সেই অনুযায়ী আমি বিভিন্ন কোম্পানিতে এপ্লাই করা শুরু করি। আম আরো অনেক পাথওয়ে ছিল যে পাথওয়ে গুলো ফলো করা যেত। প্ল্যান এ, প্ল্যান বি রেখে আমি সেই অনুযায়ী আবেদন করি। আল্লাহর রহমতে প্ল্যান এটা সাকসেসফুল হয়। সেটা সাকসেসফুল না হলে হয়তো আরো প্ল্যান বি, প্ল্যান সি নিয়ে আগাতাম। বাট সেটা আমার করতে হয়নি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, একজন সফল সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কি কি বৈশিষ্ট্য থাকা উচিত? সফল সফটওয়্যার ইঞ্জিনিয়ারের আমি বলবো লার্নিং মাইন্ডসেট থাকাটা গুরুত্বপূর্ণ আসলে। আহ, কারণ বর্তমান জগৎ অনেক দ্রুত চেঞ্জ হচ্ছে। আহ, এই চেঞ্জে নিজেকে আপডেটেড রাখাটা গুরুত্বপূর্ণ এবং সেই আপডেটেড রাখার ফলে আর আপডেটেড রাখার জন্য যে কিউরিয়াস মাইন্ডসেট থাকাটা আম, সেটা আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আসলে। সাথে কমিউনিকেশন স্কিলটা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি টিমের কারো সাথে কিভাবে কাজ করব,
টিম মেম্বারের সাথে কিভাবে কাজ করব। যেমন একটা টিমে ৫-৬ জন কাজ করতে গেলে সবার মতের প্রতি যে রেসপেক্টফুল থাকা, সেই রেসপেক্টফুল থাকাটা গুরুত্বপূর্ণ। আম যেমন আমার কাজ করতে গিয়ে এরকম অনেক হয়েছে যে হয়তো আরেকজন টিম মেম্বার সে একটু অথরিটেটিভ টাইপ। সে চায় তার ডিসিশনটাই সবসময় আম সবসময় নেওয়া হোক। তো সেই সেই জিনিসগুলোকে কিভাবে হ্যান্ডেল করা, আ এই জিনিসগুলো থাকাটা আসলে খুবই জরুরি। না হলে সবসময় একটা কনফ্লিক্ট লেগেই থাকবে। তো বিভিন্ন দেশের মানুষের সাথে কাজ করতে গিয়ে এই জিনিসগুলো আসলে গ্রো করেছে। যেমন একসময় এরকম হয়েছে যে আমি আম আমার কোনো একটা কলিগ এমন কিছু বলেছে যে কথার জন্য আমি আসলে উম হয়তো সেই দিনটাই আমার ভালো যায় না। আমার পুরো দিনটাই সকালে হয়তো কিছু একটা বলেছে, আমি সারাদিন আমি কোনো কাজ করতে পারিনি সেই কথার জন্য, সেই বিষয়ে চিন্তা করতে গিয়ে, এই বিষয়ে টেনশন করতে গিয়ে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো সেই টেনশনের জিনিসটাকে এক্সপ্রেশনটা কিভাবে করা। এক্সপ্রেশনটিকে আমি সরাসরি ভালগার ল্যাঙ্গুয়েজ ইউজ করে আহ, সেগুলোকে মোকাবেলা করবো কিনা এখানে মোকাবেলা করার বিষয় না। এখানে আসলে ফ্রেন্ডলি কিভাবে বলা যায়। আহ, যখন ইংলিশে আমরা সাধারণত একটা সেন্টেন্স অনেক ভাবে বলা যায়। অফিসিয়াল যখন প্রফেশনাল এনভায়রনমেন্টে কাজ করি, তখন আমরা চাইলে তো বিভিন্ন রকম ডিরেক্টলি সবকিছু বলতে পারি না। হয়তো ইনডিরেক্টলি অনেকভাবে বলা যায়। অর্ডারের ল্যাঙ্গুয়েজ না করে সেটাকে বিভিন্ন মডেল দিয়ে ইউজ করে সেগুলোকে বলা যায়। তো এই বিষয়গুলো আসলে কমিউনিকেশনের পার্ট। এই কমিউনিকেশন ভালো থাকলে ক্যারিয়ার গ্রোথটা ভালো হয়। আম, কোনো কোম্পানি চাইবে না কখনো একজন ব্যাড টেম্পার্ড পার্সনকে লিডিং পজিশনে দিতে। কারণ সে যদি লিডিং পজিশনে যায় তাহলে তো কোম্পানির ১২টা বেজে যাবে। সে যদি ব্যাড টেম্পার্ড পার্সন যদি লিডিং পজিশনে যায়, তখন তার আন্ডারে যেগুলো কাজ করে সেগুলো আসলে মেন্টাল হেলথ ভালো থাকবে না। তো এজন্য আমি যেটা দেখেছি, সে আমার কোম্পানিতে যে যারা লিডিং পজিশনে আছে তার খুবই কুল মাইন্ডেড, কুল অ্যাজ লাইক কিউকাম্বার ইটস এ। সো এই আমাকে আসলে তখন চিন্তা করতে হেল্প করে যে কেন তারা এই লিডিং পজিশনে আছে। কারণ তাদের কমিউনিকেশন স্কিলটা অনেক বেশি স্ট্রং। তাদের তো টেকনিক্যাল স্কিল আছেই, সাথে কমিউনিকেশন স্কিলটা, টিম মেম্বারকে ইন্সপায়ার করা, আম, এই জিনিসগুলো আসলে তাদেরকে ক্যারিয়ারে যেতে হেল্প করেছে। আমিও আশা করছি আরো ক্যারিয়ার ইমপ্রুভ করব, ক্যারিয়ারে অ্যাডভান্স করবো ইনশাল্লাহ। তো প্রথমত কমিউনিকেশন স্কিলটা গুরুত্বপূর্ণ, সাথে কন্টিনিউয়াস লার্নিংটা সেটাও গুরুত্বপূর্ণ। কারণ এখন বর্তমানে চ্যাট জিপিটি এর এই যুগে, প্লাস বিভিন্ন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের যুগে, আহ, এখন কোডিং জিনিসটা খুব একটা রেলিভেন্ট হচ্ছে না। কোডিং স্কিলটা থাকাটা গুরুত্বপূর্ণ, কিন্তু কোডিং স্কিল থাকলে যে সবকিছু ক্যারিয়ার অর্জন হয়ে যাবে সেটা আসলে আর হচ্ছে না। একটা সময় ছিল যখন আহ, কোনো কোডিং স্কিলে ভালো হলেই তার সমাদর ছিল, তাকে অনেক আম, মাথার মণি করে রাখা হয়তো। কোনো ওয়ার্ল্ড ফাইনালিস্ট হলে দেখা যাচ্ছে যে কোনো ভাবেই জবে অফার করার একটা আম, যে একটা কালচার ছিল। আহ, তারপরে জবের ইন্টারভিউ গুলোতে ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম ওরিয়েন্টেড যে ইন্টারভিউ গুলো ছিল, সেগুলো থেকে মানুষজন একটু সরে আসছে। এখন আসলে ইম্পর্টেন্ট ডিসিশন সেগুলো সিস্টেম ডিজাইনিং এর কনসেপ্ট গুলো আছে কিনা, একটা সফটওয়্যার সিস্টেম গুলো আমি কিভাবে রোবাস্টলি ডিজাইন করব বেসড অন কোম্পানি স্কেলিং পলিসি এবং ক্লায়েন্টের পলিসি। ক্লায়েন্ট কিরকম ক্লায়েন্ট ইউজ করবে, বিভিন্ন আদার ফ্যাক্টরস এর উপর ডিপেন্ড করে আমি একটা সিস্টেমকে কিভাবে ডিজাইন করব, সেই জিনিসগুলো এখন গুরুত্বপূর্ণ বেশি। আর্কিটেকচারাল ডিসিশন গুলো এখন গুরুত্বপূর্ণ বেশি রাদার দেন কোডিং। কারণ কোডিং চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করলে বা বিভিন্ন আদার ডিপসিক ডিপসিক তারপরে বিভিন্ন আদার মডেল পারপ্লেক্সিটির
বিভিন্ন মডেলকে জিজ্ঞেস করলে তারা ইজিলি বলে দেয়। তারা ইজিলি সেগুলো ইজিলি কোডিং করে দেয়। তো আমি যখন এখন কোডিং করি তখন আমি নিজে কোনো থেকে কোনো কোডই করি না। আমি সুন্দর প্রম্পট লিখে আম কোনো মডেলকে দিয়ে দেই। বিশেষ করে ক্লড যে মডেল আছে সেটা তো কোডিং এর জন্য খুবই ভালো। তো একটা সুন্দর প্রম্পট লিখে সুন্দর প্রম্পট লেখাটা গুরুত্বপূর্ণ। এই যুগে আসলে এআই এর যে দক্ষতা, যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ ধাবিত হতে চায় তাদের এআই দক্ষতাটা অর্জন করা গুরুত্বপূর্ণ। এর মধ্যে একটা হলো প্রম্পট ইঞ্জিনিয়ারিং। তো প্রম্পট ইঞ্জিনিয়ারিং আমি যখন এখন কোনো কোডিং করি তখন সুন্দর প্রম্পট লিখে সুন্দর প্রম্পট লেখাটা একটা আর্ট, এটা শেখাটাও আর একটা স্কিল। প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর একটা সেক্টর। তো সেই সুন্দর একটা প্রম্পট লিখে প্লটকে জিজ্ঞেস করলে সুন্দর করে পুরো কোডটা দিয়ে দেয় এবং এররলেস কোড বলা যায়। সো এমনও হয়েছে যে আমি এই কোড হুবহু আমি এখন ইউজ করি। এরপরে আমি পরেও দেখি নাই কি কি লিখেছে না লিখেছে, কারণ আমার একটা কনফিডেন্স গ্রো করেছে সেই মডেলের প্রতি। আম, তারপরে সেটা লেখার পরে আমি কিভাবে আরো টেস্ট করা যায়, ইউনিট টেস্ট করা যায়, সেই ইউনিট টেস্ট লেখার পদ্ধতিটাও ওর কাছ থেকে আমি এখন নেই। তো মূল কোডিং করা হয়ে গেল, টেস্টিং করা হয়ে গেল। তো সেখানে আমার কন্ট্রিবিউশন কি? আমার কন্ট্রিবিউশন হলো আমার প্রম্পট লেখার যে স্কিলটা, এই স্কিলটা আসলে এখন রিলেভেন্ট হয়ে গেছে রাদার দেন কোডিং করা। কোডিং এর নলেজ থাকাটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা সাফিসিয়েন্ট নয় এখন। এখন আমি কিভাবে এআই টুলস গুলো ইউজ করব আর এফিসিয়েন্টলি, সেগুলো গুরুত্বপূর্ণ। প্লাস আরো অনেক আইডি বের হয়েছে যেগুলো আইডিতে ভাইব কোডিং করতে পারি। ভাইব কোডিং হলো আমি শুধুমাত্র ওকে ইনস্ট্রাকশন দিব, ও বিভিন্ন ফাইল জেনারেট করবে, প্লাস আপডেট করবে, এক্সিস্টিং ফাইলগুলো আপডেট করবে। আহ, এরকম ভাবে যে আমার এক লাইনে কোড লিখতে হচ্ছে না, ও সম্পূর্ণ কনটেক্সট জানে, প্রজেক্টের কনটেক্সট। আমার কমান্ডের উপর বেস করে ও সেগুলোকে আপডেট করবে, সেগুলো থেকে লাইন ডিলিট করবে। যদিও আমার কনফার্মেশন অবশ্যই চাইবে, কিন্তু এই যে শিফটিংটা হচ্ছে, যে আগে যে হার্ড স্কিলের যে গুরুত্বটা ছিল এখন সেই গুরুত্বটা নেই। আগে কোডিং স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, কিভাবে সুন্দর করে ক্লিন কোড করা যায়, কিভাবে বিভিন্ন ক্লিন কোডিং টেকনিক ছিল, কোড রিফ্যাক্টরিং করা যায়, সেগুলো নিয়ে আর অনেক রিসার্চ হইতো। উম, কিন্তু এখন সেইগুলো রিসার্চটা আসলে এখন সেরকম রিলেভেন্ট হচ্ছে না। যেমন আমি যখন ভার্সিটিতে পড়ি তখন আমার একটা রিসার্চ ছিল কিভাবে কোড রিফ্যাক্টরিং করা যায় এআই এর মাধ্যমে, ডিপ লার্নিং এর মাধ্যমে কিভাবে কোড কোড রিফ্যাক্টরিং, এক্সিস্টিং একটা ব্যাড স্মেল কোড থেকে কিভাবে রিফ্যাক্টর কোড কনভার্ট করা যায়। আম, তখন এটা নিয়ে রিসার্চ করতে গিয়ে আম, বিভিন্ন টেকনিক সম্পর্কে, এআই এর বিভিন্ন টেকনিক সম্পর্কে জানা। কিন্তু এর পরেই কয়েক বছর পরেই চ্যাট জিপিটি চলে আসলো। তখন চ্যাট জিপিটি এসে আসলে পুরো কোডিং জগৎটাকেই চেঞ্জ করে দিল। শুধু কোডিং জগৎ না, পুরো ক্রিয়েটিভ জগৎটাকেই আরো সহজতর করে দিয়েছে আসলে। তো এখন আমি বলতে গেলে প্রম্পটিং টেকনিকটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ। সাথে কমিউনিকেশন স্কিল তো অবশ্যই আছে। কন্টিনিউয়াস লার্নিং, এটা তো আসলে শুধুমাত্র টেকনিক্যাল সাইডের বিষয় না, এটা একজন মানুষের সফল হওয়ার জন্য কমিউনিকেশন, কন্টিনিউয়াস লার্নিংটা গুরুত্বপূর্ণ। টেকনিক্যাল সাইডে যদি কেউ স্পেসিফিক কোনো স্কিলে অর্জন করতে চায়, সেক্ষেত্রে আমি প্রম্পট ইঞ্জিনিয়ারিংটাকে আমি প্রাধান্য দেব। কিভাবে সুন্দর করে প্রম্পট লিখে এআই এর মাধ্যমে সেটা থেকে বেটার আউটপুট পাওয়া যায়। কারণ একটা প্রম্পট আমি ওকে দিলে ও সেই প্রম্পট অ্যানালাইসিস করেই কিন্তু আমাকে উত্তর দিবে। আমি যত ভালো প্রম্পট লিখবো তত ভালো আমি আউটপুট পাবো। বেটার আউটপুট পাওয়ার জন্য প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে আর একটু বিস্তার পড়াশোনা করাটা গুরুত্বপূর্ণ। অনলাইনে বিভিন্ন কোর্স আছে, প্লাস বিভিন্ন বই আছে সেই প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর উপর। সেগুলো থেকে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর আরো অনেক বিস্তার জ্ঞান অর্জন করা যেতে পারে। আর আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে যেটা বললাম, আমি এখন আসলে সেই কোডিংটা এখন করি না। এখন কোন একটা ফিচার যদি কাজ করতে চাই, আমি সুন্দর প্রম্পট লিখি, আগে ডিটেইলড প্রম্পট লিখি। সেই প্রম্পট লিখে থেকে আমি কিভাবে কি চাচ্ছি সেটা নিয়ে আমি
এআই মডেলের সাথে আমি কথাবার্তা বলি আসলে। তো সেইভাবে করে আমার কোড এররলেস হয়, অটো কোড রিফ্যাক্টর হচ্ছে, আম, সুন্দর করে কোড লিখে দিচ্ছে। কারণ ক্লড যে মডেল সেটা খুবই ভালো মডেল, প্লাস ডিপসিক আরও একটা মডেল বের হয়েছে, তো সেটাও খুবই একটা ভালো একটা model। আমি এগুলো নিত্য প্রয়োজন ইউজ করি, নিত্যদিন ইউজ করি। আমি যেটা করি, বিভিন্ন ট্যাব আমার ওপেন থাকে, কোন কোন ট্যাবে ডিপসিক থাকে, কোন কোন ট্যাবে ক্লড থাকে, কোন চ্যাট জিপিটি থাকে। আমি এগুলো একটা সেম প্রম্পট লিখে আমি বিভিন্ন মডেলে দিয়ে দিই। সেখান থেকে আমি রেজাল্ট কম্পেয়ার করে বেস্ট রেজাল্টটা আমি যেটা চাচ্ছিলাম সেটা আমি ইউজ করি। আম, সাথে এখন যেটা নতুন আরো বিভিন্ন মডেল বের হচ্ছে, যেগুলো রিজনিং মডেল, সেগুলো বেশি ইউজ করার চেষ্টা করি। কারণ আমার কাজগুলো তো সাধারণত থিঙ্কিং মডেল, সো থিঙ্কিং টাইপের কাজ, সে থিঙ্কিং টাইপের কাজ করার জন্য রিজনিং মডেলগুলো বেশ পারফেক্ট। তখন সেগুলো ইউজ করি। আর গুগলিং স্কিল গুলো আগে রিলেভেন্ট ছিল, এখন সেরকম রিলেভেন্ট না। এখন গুগল করার যে স্কিল, সেই স্কিলটাকে রিপ্লেস করে দিয়েছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং স্কিল। তো আমি যখন প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর এই কনসেপ্ট গুলো ছিল না, তখন গুরুত্বপূর্ণ স্কিল ছিল কিভাবে গুগল করা যায়, কারণ গুগল করাটা গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা প্রবলেমে পড়ি, কিন্তু প্রবলেমের সলিউশন সব তো ম্যাক্সিমাম সময় গুগল থেকেই পাওয়া যায়। তো কিভাবে গুগল সার্চ করে, সার্চিং টেকনিক কিভাবে সার্চ করে বেটার অ্যান্সার দ্রুত সময়ে পাওয়া যায়, এটা আমার অনেক একটা ভালো একটা স্কিল ছিল সেই বিষয়ে। তো সেই স্কিলটা এখন দখল করে নিয়েছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং টেকনিক। সো আমি আসলে প্রম্পট ইঞ্জিনিয়ারিং টেকনিকটাকে এখন প্রাধান্য দিব কোডিং স্কিলের থেকে আসলে। আর সাথে কন্টিনিউয়াস লার্নিং অবশ্যই গুরুত্বপূর্ণ, কমিউনিকেশন অবশ্যই গুরুত্বপূর্ণ। আশা করি আমি প্রশ্নের উত্তর দিতে পেরেছি এবং সবার জন্য উপকারী হবে। জি ভাই, অবশ্যই। কখনো যদি জীবনে ভাইয়া হতাশা বা ব্যর্থতা আসে, তাহলে তখন নিজেকে কিভাবে মোটিভেট করেন? আচ্ছা, জীবনে হতাশা ব্যর্থতা, এটা আসলে আহ, জীবনের খুব একটা আহ, ওতপ্রোতভাবে জড়িত এই জিনিসগুলো। হতাশা ব্যর্থতা সবসময় আসবেই। সফলতা তো আর সবসময় আসে না সব কাজে, বা সফলতা আসলেও সেই সফলতা অর্জন করতে গেলে অনেক ব্যর্থতা আসবে। আহ, আমার পার্সোনাল অভিজ্ঞতা তো আমি কিছু শেয়ার করলাম। আম, তো সেই অনুযায়ী বলতে গেলে, যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভ থেকে বলতে যাই, তাহলে আমরা একটা জব পেতে গেলে অনেক অ্যাপ্লাই করতে হয়। সে অ্যাপ্লাই করতে গিয়ে অনেক রিজেক্ট পাবো আমরা। এরকম রিজেক্ট খেলেই যে হতাশ হয়ে যাওয়া, সেই হতাশ হয়ে গেলে হবে না আসলে। আহ, সেটাকে একটা প্রসেসের অংশ হিসেবে নিতে হবে। যে রিজেক্ট রিজেক্ট খেলাম, নো ম্যাটার, উইল সি লেটার। সো এই জিনিসগুলো, রিজেক্টটাকে পার্সোনালাইজ না নেওয়া, রিজেক্টটাকে খুব হালকা ভাবে নেওয়া, এবং সেখান থেকে কি শিখলাম সেটা গুরুত্বপূর্ণ, সেটাতে ফোকাস করা। আম, হয়তো আমি একটা জবে অ্যাপ্লাই করেছিলাম, সেখান থেকে রিজেক্ট করলাম কেন? বেটার হয় যে এইচআর আছে, আহ, তাকে একটা মেইল দেওয়া যে আসলে আমার কোন প্রবলেমের জন্য বা কোন স্কিলটা থাকলে আমি আসলে এখানে রিজেক্ট খাইতাম না, কোন স্কিলটা থাকলে আমি এই জবে আমি সাকসেসফুল হইতে পারতাম। এখন কখনো রিজেকশন লেটার যদি ইমেইল পাই, তখন আমি এই কোশ্চেন গুলা করতাম। হয়তো অনেকগুলো জবে অ্যাপ্লাই করেছি, আহ, কিছু কিছু জবে আছে দেখা যাচ্ছে মনে হয় ইন্টারভিউটা ভালো হয়েছে অনেক, কিন্তু তারপরেও দেখা যায় একটা রিজেকশন একটা ইমেইল পাই। তখন একটু কষ্ট লাগে যদিও কিছুক্ষণের জন্য। পরবর্তীতে জিজ্ঞেস করি আহ, আমি আসলে কেন রিজেক্ট খেলাম, যদি একটু সুন্দর করে আম, আম, বলে দিতেন, তাহলে আমি হয়তো পরের আমার জব সার্চিং, আমার প্রসেসটা আরো সুন্দর হইতো। তখন যারা আসলে বিষয়টাকে কেয়ার করে, তারা সুন্দর করে বলে দেয় যে আসলে এই প্রবলেম ছিল, এই প্রবলেম থাকার জন্য আমাদের আসলে এই জিনিসটা আমরা গুরুত্ব দিচ্ছি, আমাদের এটা থাকাটা গুরুত্বপূর্ণ। তখন ওটা সুন্দরভাবে এটা বলে দেয় আসলে। তো আহ, সেটা করা যেতে পারে। রিজেকশন, যখন কোনো কিছু রিজেকশন পাই, সেটাকে রিপ্লাই ব্যাক, সেটাকে আরো ফলো আপ দেওয়া, এখানেই থেমে না থাকা।
সাথে হলো তো জবের অনেক সময় হয়তো স্যাক হইতে পারে। জব করতে করতে হয়তো হইতে পারে কোম্পানির ফাইন্যান্সের সমস্যা, স্যাক বিভিন্ন কারণে হইতে পারে, কোম্পানির ফাইন্যান্সের সমস্যা হইতে পারে, হইতে পারে বসের সাথে সমস্যা। তো এই বিষয়গুলো আসলে জীবনে অত গুরুত্বপূর্ণ ভাবে না নেওয়া, স্কিল থাকলে জবের অভাব হবে না। এই কথাটাকে মাথায় রেখে এগিয়ে যাওয়া আসলে। আর সর্বোপরি সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখা, এবং সেই অনুযায়ী কাজ করা। আম, আশা করি যারা সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখবে এবং সেই অনুযায়ী কাজ করবে, আহ, হতাশা তাদেরকে আহ, কোনো কিছু করতে পারবে না। আসলে আমি সেটার মধ্যে বিশ্বাস করি এবং সেভাবে চলার চেষ্টা করি। কারণ হতাশা আসলে খুব একটা ইন্টিগ্রাল পার্ট অফ লাইফ। তো সেখানে আসলে ফোকাস না করা, এটাই আর কি। আম, সাথে কোনো বিষয়ে হতাশ হলে নিজে কোনো ডিসিশন না নেওয়া, হতাশা থেকে কোনো ডিসিশন না নেওয়া বেটার হয়। কোনো কোনো সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার অথবা ইন্ডাস্ট্রিতে যারা ভালো পজিশনে আছে, বেটার পজিশনে আছে, লিডিং পজিশনে আছে, তাদের সাথে কথা বলা এই বিষয়গুলোতে। তারা বেটার অ্যাডভাইস দিতে পারবে এই বিষয়গুলোতে। আহ, ব্যর্থতার সময় তো কোনো ডিসিশন নাই নেওয়া। ব্যর্থ হইলে আমি এটা করব সেটা করব, এই বিষয়গুলো আসলে খুবই বাজে জিনিস। বেটার হয় কোনো মেন্টর থাকা। আহ, তো আমার বিজ্ঞান স্কুলের যে জুনিয়র ভাইয়েরা আছে বা যে জুনিয়র বোনেরা আছে, কেউ যদি আহ, কোনো মেন্টরশিপের জন্য আমাকে নক করে, আমি সেই বিষয়ে হেল্প করার জন্য সর্বাত্মক চেষ্টা করবো আসলে, ইনশাল্লাহ। আশা করি এখান থেকে আমরা সবাই অনেক সুন্দর সুন্দর, অনেক গুরুত্বপূর্ণ, অনেক কার্যকরী অনেক কিছু শিখতে পেরেছি। এবং যেহেতু আমাদের এই অ্যাসোসিয়েশনটা প্রত্যেকের পরিচয়ের জন্য, তো ভাইয়ার সাথে আজকে পরিচয় হয়ে আমরা অনেক অভিজ্ঞতা সম্পর্কে জানলাম, ভাইয়ার অনেক কাজ সম্পর্কে জানলাম, অনেক কিছু জানতে পেরেছি। তো এর দ্বারা আশা করি যে এরপরে আমরা যে জুনিয়ররা আছি এবং আমাদের পরবর্তী জুনিয়ররা যখন চেষ্টা করবে, ইনশাল্লাহ আশা করি এই উপদেশগুলো তারা অবশ্যই মাথায় রাখবে। এবং আশা করা যায় যে ইনশাল্লাহ সবাই যদি সেভাবে কাজ করে, ইনশাল্লাহ সবাই সফলতা লাভ করবে। তো ভাইয়া, আজকে আমাদের এই লাইভটাতে জয়েন হয়ে আপনার কেমন লাগলো? আমার আসলে খুবই ভালো লাগছে, এবং আমার হাই স্কুলের স্মৃতিচারণ আম, আসলে চলে আসছে আসলে। এবং হাই স্কুলে যখন স্মৃতিচারণ করি, বিশেষ করে টিচারদের কথা মনে পড়ে, টিচারদের কথা মনে করে অনেক ফানি ইভেন্ট মনে পড়ে। সাথে তারা আমাকে কিভাবে অনুপ্রাণিত করেছে, সেই বিষয়গুলো আসলে আমাকে খুব মনে পড়ে। বিশেষ করে হাই স্কুলের কথা মনে পড়লে আমার মনে পড়ে মজিদ স্যারের কথা। মজিদ স্যার আমাদেরকে আম, অনেক আদর করে, স্নেহ করে, মামুন হলে আমরা যখন ছিলাম, মজিদ স্যারের ঠিক নিচের নিচের ফ্লোরেই ছিলাম। মজিদ স্যার সেকেন্ড ফ্লোরে থাকতো, আমরা নিচের ফ্লোরে থাকতাম। যখন মজিদ স্যার আহ, বাসায় যেত, তখন আমাদের রুমের ভিতর দিয়ে যেত, যখন বাইরে যেত রুমের ভিতর দিয়ে যেত। তো সেই স্মৃতিগুলো মনে পড়লে আসলে আম, অনেক মজার লাগে আসলে। এছাড়া আমাদেরকে অনেক স্নেহ করে রাখতো আসলে। সাথে আহ, জাহাঙ্গীর স্যার, তিনি অনেক ফান করে মজা করে পড়াইতো। আহ, সেই সেই ট্রুক, সেই টেকনিক গুলো সেই এখনো মনে পড়ে। সে তিনি কিভাবে মজা করে পড়াইতেন, কোন একটা ম্যাথের কোন একটা কনসেপ্ট কিভাবে মজা করে আমাদেরকে বোঝাইতেন। এবং সেই এই জিনিসগুলো যে তিনি কিভাবে পড়াইছেন, সেই জিনিসগুলো আমার এখনো মনে পড়ে, যে তিনি আসলে এটা পড়াতে গিয়ে এই এক্সাম্পলটা দিয়েছিলেন। আম, তো এই এই স্মৃতিচারণ করতে গেলে আসলে নিজে আম, নিজেকে আসলে ফিরে যাই সেই ছোটবেলাতে। আর বিশেষ করে সায়েন্সের আরো অনেক টিচার গুলো ছিলেন। ইংলিশের রকিব স্যার ছিলেন, তিনি অনেক মজা করে ইংলিশ পড়াইতেন আসলে। আহ, রকিব স্যারের ইংলিশ পড়ানো থেকে আমরা আহ, অনেক ইন্সপায়ার্ড হয়েছি আসলে। আলিম স্যার ছিলেন, উনি অনেক মজা করে পড়াইতেন। তো প্রত্যেকটা স্যার আসলে আহ, আমার জীবনে অনেক অবদান রেখেছেন। কারণ আমাদের ভিত্তি তো হাই স্কুল, তাই না?
তো আমরা যখন হাই স্কুলে পড়ি তখন আমাদের মনে হয় না যে স্যারেরা কত গুরুত্বপূর্ণ অবদান রাখছেন আমাদের জীবনে। তো আমরা যখন বের হয়ে যাই উম, তখন আসলে বুঝতে পারি যে তাদের ভূমিকাটা কত ছিল। কারণ স্যাররাই আসলে ইন্সপিরেশনের জায়গা। স্যারদের ইন্সপিরেশনের কারণেই আমরা বিভিন্ন জায়গায় আহ, আসতে পারছি। স্যারেরা যদি আমাদেরকে ইন্সপিরেশন না দিয়ে আমাদেরকে ছোট করে কথা বলতো, আমাদেরকে হেয় করে কথা বলতো, বা কোনো ভূমিকাই না রাখতো, আমরা হয়তো আমাদের নিজেদের মধ্যে সেই আত্মবিশ্বাসটাই থাকতো না। আহ তো স্যারদের অবদান যতটা না পড়াশোনার ক্ষেত্রে, যতটা না আমাদেরকে টিচিং এর ক্ষেত্রে অবদান রেখেছে, তার থেকে বেশি অবদান রেখেছে আমাদেরকে অনুপ্রাণিত করার মাধ্যমে, আমাদেরকে জীবনে গ্রো করার মাধ্যমে। তাদের জীবনেরও তো অনেক স্ট্রাগল আছে। সেই স্ট্রাগল গুলো দেখে আমরা নিজেরা স্ট্রাগল করার অনুপ্রাণিত, স্ট্রাগল করতে অনুপ্রাণিত হয়েছে আসলে। আহ, তো বিভিন্ন স্যারের কথা মনে করতে গিয়ে মাঝে মাঝে আহ, মাঝে মাঝে স্মৃতিচারণ করি। প্লাস স্যারদের যে ভালোবাসা ছিল, সেই ভালোবাসার কথা মনে করে বিভিন্ন আবেগান্বিত হয়ে যাই। আম, মাঝে মাঝে স্মৃতিচারণ করতে ভালোই লাগে। সাথে আমার অনেক বন্ধু বান্ধবরা ছিল। আহ বিশেষ করে বলতে গেলে আমার বন্ধু বান্ধবদের মধ্যে শাকিল ছিল, মামুন ছিল, কাউসার, ওমর। সো এদের সাথে আসাদুল, এদের সাথে চলতে গেলে আমার আমার মূলত সময়গুলো এদের সাথে কাটতো। তো এদের সাথে কেটেই আমার স্কুল জীবনটা পার হয়েছে আসলে। এদের কথা আমার খুব মনে পড়ে আসলে। যদিও সবার সাথে কমিউনিকেশন করা সম্ভবপর হয়ে ওঠে না সবার জীবনের বিভিন্ন ব্যস্ততার কারণে, কিন্তু তাদের কথা সবসময়ই আমার মনে পড়ে আসলে। তাদের কথা সবসময় মনে পড়ে, সবসময় মনে পড়বে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুক সেই কামনাই করি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আশা করি আমরা যারা জুনিয়র আছি এর পরবর্তীতে এই ভিডিও দ্বারা, এই লাইভ দ্বারা সবাই ভাইয়াকে আমরা চিনেছি, জেনেছি ভাইয়া কোথায় আছেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ভাইয়ার উপদেশগুলো মেনে নিজেদের জীবনযাপন চালনা করার, এবং আশা করি ভাইয়াও আমাদের ইন ফিউচার হেল্প করবেন ইনশাল্লাহ। তো ইনশাআল্লাহ। এখন আমি কিছু কমেন্ট পড়ি। অবশ্যই। আমাদের প্রাণপ্রিয় স্যার কমেন্ট করেছেন, আমাদের সবার প্রিয় আব্দুল মজিদ স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার কমেন্ট করেছে যে অনেক অনেক দোয়া রইল, এগিয়ে যাওয়ার সফলতার কামনা করছি। একটি সুন্দর মুহূর্ত সকল ছাত্রছাত্রী এই অনুষ্ঠান থেকে উৎসাহ উদ্দীপনা পাবে। ইনশাল্লাহ স্যার ইনশাআল্লাহ। সবসময় দোয়া করবেন আমাদের জন্য। এরপরে মোহাম্মদ সাইফুর রহমান সুমন, হাসান ভাই মামুন হলের স্মৃতি মনে করিয়ে দিলেন, এইচএসসি ব্যাচ 2012। সিনেমা হলের কথা অবশ্যই বলতে কি এই সম্ভবত। সময়টা স্মৃতিচারণ করা হচ্ছে। এটা সবার কাছে অনেক বেশি স্মরণীয় একটা বিষয়। এরপরে রাজিন আহমেদ কমেন্ট করেছে, হোস্ট কত ব্যাচের এই প্রোগ্রামে? ভাইয়া আমি 19 ব্যাচের, 2019 ব্যাচের। আমার নাম বিথিকা বাড়ি টিয়া এবং আমি বর্তমানে নর্দার্ন বিশ্ববিদ্যালয়ে ফাইনাল ইয়ারে পড়াশোনা করছি। এরপরে সাব্বির আহমেদ, গুড টু সি ইউ হাসান ভাই। সাব্বির আহমেদ আমার রুমমেট ছিল। উম, আচ্ছা, আহ, তাহলে তো বেশ ভালো। উম, ইঞ্জিনিয়ার আসাদুল ইসলাম আসাদ, মিস ইউ বন্ধু। আমার আমার রুমমেট ছিল, ভাইয়ার তার কথা ফ্রেন্ড। আমি বলছি অলরেডি। তার 5 বছর আমার রুমমেট ছিল। সবাই আশা করি আজকের লাইফটা অনেক বেশি এনজয় করেছি। এরপরে কমেন্ট করেছে শোভন রাশেদ আশরাফ আশাফ, ভাই অনেকদিন উম, পর দেখে ভালো লাগলো। আমারও ভালো লাগলো তোমার কমেন্ট পড়ে। আল মামুন, ভেরি গুড। থ্যাংক ইউ। যাক, সবাই কমেন্ট করছে। সবাই আশা করি লাইফটা থেকে অনেক কিছু শিখতে পেরেছে, অনেক কিছু জানতে পেরেছে। ভাইয়ের সাথে গল্প করে আমাদেরও অনেক বেশি ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম। আর আশা করি যে ভাইয়ারও আমাদের সাথে যুক্ত হতে পেরে, স্কুলের স্মৃতিচারণ করে, নিজের অভিজ্ঞতা শেয়ার করে ভাইয়ারও অনেক বেশি ভালো লেগেছে।
তো আজকে লাইভটা আমরা এখানে শেষ করছি। শেষ করার আগে আমি ভাইয়ার থেকে আবারও জানতে চাচ্ছি যে আপনি সবার জন্য এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ মোমিন আলী বিজ্ঞান স্কুলের মানে বিষয়ে আপনি কি বলতে চান? আমি বলবো যে এই অ্যালামনি অ্যাসোসিয়েশন একটা পারফেক্ট প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা অ্যালামনাই যারা আছি, কারেন্ট স্টুডেন্টস যারা আছি, তাদের একটা মেলবন্ধন তৈরি করার। তো আমরা সবাই চেষ্টা করব এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে একে অপরের সাথে কানেক্টেড থাকার। বিশেষ করে যারা জুনিয়র আছেন তারা কিভাবে ক্যারিয়ারে অ্যাডভান্স করা যায়, সেই অনুযায়ী রিলেভেন্ট অ্যালামনাইয়ের সাথে কন্ট্যাক্ট করা, এই বিষয়ে সবসময় মেন্টরিং এর মধ্যে থাকার চেষ্টা করা। আম, অনেক সময় দেখা যাচ্ছে যে আমি হয়তো জানি না, জুনিয়ররা হয়তো জানে না যে তার নিজস্ব ক্যারিয়ার সেক্টরে কোন কোন সিনিয়র ব্রাদার আছেন। তো আমার আসলে আমি সাজেস্ট করব সেই অনুযায়ী একটা ডেটাবেস রাখার, অ্যালামনাই ডেটাবেস। সেই ডেটাবেসের মাধ্যমে কোন ব্যাচের কোন স্টুডেন্ট কোথায় আছেন এখন, কোন সেক্টরে আছেন, সেই বিষয়গুলো আসলে উম, আহ, সেই ডেটাবেসে রাখার এবং সেই ডেটাবেস গুলো হতে পারে কোন একটা ওয়েবসাইট করে, সেই ওয়েবসাইটের মাধ্যমে লগ ইন সিস্টেম করে এই ইনফরমেশন গুলো জানার, পার্সোনাল ইনফরমেশন ছাড়া আর কি। অবশ্যই ফোন নাম্বার এটসেট্রা ও সেগুলো কনফিডেন্সিয়াল ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন ছাড়া বাদ বাকি যে ইনফরমেশন গুলো দরকার একজন জুনিয়রের এবং আর একজনের সাথে কানেক্টেড থাকার, সেই জিনিসগুলো থাকাটা গুরুত্বপূর্ণ। ফেসবুকের বাইরেও আমাদের নিজস্ব একটা কানেকশন প্ল্যাটফর্ম থাকাটা গুরুত্বপূর্ণ। যদি আমরা আরো বেশি ঘনিষ্ঠ সম্পর্ক করতে চাই একে অপরের প্রতি, একে অপরের সাথে যদি ঘনিষ্ঠ সম্পর্ক বিল্ড করতে চাই, আমাদের আরো একটা সিস্টেম বিল্ড করা যেতে পারে। সেখানে সবার সাথে সবার একটা কমিউনিকেশন হইতে পারে, কোনো প্রাইভেট মেসেজিং এর ব্যবস্থা করা, অথবা সেই ওয়েবসাইট থেকে আম, হয়তো মেসেজিং এর বিভিন্ন মেসেঞ্জার, হয়তো বিভিন্ন প্ল্যাটফর্মের সাথে ইন্টিগ্রেট করে কানেকশন বিল্ড করার একটা সিস্টেম থাকা। যদি আমরা চাই আর কি সবার সাথে বিভিন্ন কানেক্টেড থাকার, বিভিন্ন অনেক কিছু করার সুযোগ আছে এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে হইতে পারে স্কুলে বিভিন্ন ইভেন্টের আয়োজন করা, বিভিন্ন অলিম্পিয়াডের আয়োজন করা, ম্যাথ অলিম্পিয়াড হইতে পারে ফিজিক্স, কেমিস্ট্রি ইত্যাদি অলিম্পিয়াডের আয়োজন করা। উম, এবং সেই বিভিন্ন ইভেন্টের অংশগ্রহণের মাধ্যমে স্টুডেন্টদের প্রতি যে যারা কারেন্ট স্টুডেন্টস আছে তাদের আহ, একটা ভাইব দেওয়া যে কোন স্কিল গুলো তার শেখাটা গুরুত্বপূর্ণ। কারণ আমরা টেক্সট বুক পড়তে পড়তে অনেক সময় আমাদের সেটা মাথায় থাকে না যে জীবনে চলতে গেলে কোন স্কিল গুলা দিকে ফোকাস করাটা বেশি দরকার, কোন স্কুল গুলো থাকলে আমি কোন দিকে যেতে পারবো। যেমন আমি যখন হাই স্কুলে পড়তাম তখন তো আসলে সেভাবে জানতাম না যে কোন দিকে কি করলে হয়তো ইঞ্জিনিয়ারিং সাইডে যাওয়া যেতে পারে, মেডিকেল সাইডে যাওয়া যেতে পারে, বা বিভিন্ন আরো আরো অনেক ক্যারিয়ার প্রসপেক্ট আছে সেদিকে যাওয়া যেতে পারে। শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলই তো একমাত্র নয়, আর অনেক দিক আছে। সেই জিনিসগুলো আসলে ক্যারিয়ার গোল সেট করার যে সিস্টেম গুলো, সেইগুলো স্কুল লাইফ থেকেই শুরু করা যেতে পারে। আহ, এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশন সেই বিষয়ে আরো অনেক পদক্ষেপ নিতে পারে বলে আমি মনে করি। বিশেষ করে বিভিন্ন কম্পিটিশনের আয়োজন করা। আম, আমি বলবো যে শুধুমাত্র লাইভ সেশন বা আরো ফেসবুক ভিত্তিক অ্যাক্টিভিটিস এর আয়োজন, আহ, সেটা তো করতে হবেই। সেটা মাধ্যমে আমরা জানতে পারবো একজন আরেকজনের সম্পর্কে। এগুলো ছাড়াও আমি রিকমেন্ড করব অফলাইন ভিত্তিক কিছু ইভেন্টের আয়োজন করা, স্টুডেন্টস এর মধ্যে বিভিন্ন সেকশন ক্লাস ভিত্তিক নলেজ টেস্টের আয়োজন করা, বিভিন্ন কনসেপ্ট ভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করা। আহ, সেইভাবে আয়োজন করার মাধ্যমে আমরা স্টুডেন্টদের মধ্যে আহ, আহ, স্টুডেন্টদের মধ্যে আমরা মেন্টালিটি দিতে পারবো যে তার কোন জিনিসগুলো নিয়ে ফোকাস করা দরকার বেশি, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেটাকে বলে আর কি। কারণ বিজ্ঞান স্কুলে আমি যেটা দেখেছি আর কি, তখন
এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর উপর ফোকাসটা খুব কম করা হয়। তো আমার সাজেশন হবে স্কুলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর ফোকাসটা একটু বেশি রাখা। তো সেজন্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন অনেক বড় ভূমিকা রাখতে পারে, কারণ বিভিন্ন অ্যালামনাই বিভিন্ন জায়গায় আছে, তাদের কাছ থেকে আইডিয়া নিয়ে এই বিষয়গুলো আয়োজন করা যেতে পারে, এবং সেই বিষয়ে যদি কোনো হেল্প করার দরকার পড়ে আমি সেই বিষয়ে হেল্প করতে পারি। আই উইল বি মোর দ্যান হ্যাপি। ধন্যবাদ ভাইয়া। তো আজকের এই লাইভটা আমাদের প্রত্যেকের জন্য অনেক বেশি কার্যকরী ছিল এবং আজকের এই সময়টা আমরা সব সুন্দরভাবে উপভোগ করতে পেরেছি এবং অনেক কিছু জানতে পেরেছি, অনেক কিছু শিখতে পেরেছি। ইনশাল্লাহ আমরা এই অ্যাসোসিয়েশন দ্বারা চেষ্টা করব যেন সবার সাথে আমাদের কমিউনিকেশন বাড়ে এবং ভাইয়ের সাথে যেহেতু আজকে আমাদের এই লাইভ দ্বারা পরিচয় হলো, ইনশাল্লাহ ভাইয়ের সাথে এরপরে আমাদের যাত্রা বহাল থাকবে এটাই আশা করি। তো আজকের মতো এখান ইনশাআল্লাহ। থেকেই বিদায় নিচ্ছি এবং সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। ভাইয়া সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরাও ইনশাল্লাহ ভালো কিছু করতে পারি। আহ কখনো দেশে আসলে ইনশাল্লাহ আপনার সাথে অবশ্যই দেখা হবে। আর অবশ্যই আপনার এই ব্যস্ততার সময় থেকে যে আমাদেরকে আপনি সময় দিলেন এতটা সময়, এর জন্য আপনাকে অনেক 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 বেশি ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।